পৃথিবীর সব দেশ এখন বুঝতে পারছে। আর্মির ২ জন বড়, বড় অফিসারের সাথে কথা হলো। আমাকে বললেন ওনারা যে, "কি করছেন? কি ভাবছেন শাহীন ভাই?" আমি বললাম যে, "আসবো।" "আসবেন নাকি?" আমি বললাম, "জানি না। আপনারা ব্যবস্থা করেন। আপনারই তো দেশের সেনাবাহিনী। যা কিছু করেছেন আপনারই তো করছেন।" তো উনি বললেন, "জলদি আসার ব্যবস্থা করেন।" আমি বললাম, "ফাইন। কেন?" বলল, "দরকার হলে বিএনপির সাথে আপনারা নেগোশিয়েশন করেন।" আমি সেটা তো বিএনপির বুঝতে হবে। বিএনপি একটা ডানপন্থী দল, মধ্যপন্থী ডানপন্থী দল। আজকে বিএনপি 100% চরম উগ্র ডানপন্থীদের কবজায় পড়ে গেছে। ওর কয়দিন পরে ওনাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না। একুল ওকুল দুকুল হারাবে ওনারা। আপনি আমার এই কথাটা লেখে রাখেন। ফ্র্যাঙ্কেস্টাইনের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। মনে করছেন যে এভাবে থেকে উনি প্রধানমন্ত্রী থেকে যাবেন? নট এট অল। যদি আওয়ামী লীগ ওরা যেটুক এখন পর্যন্ত চেক অ্যান্ড ব্যালেন্স করছে, আওয়ামী লীগের ভয়ে করছে, শেখ হাসিনার ভয়ে করছে যে কখন ফিরবেন এই কারণে। এই ভয় চলে যায়, আগামীকাল বিএনপি ক্ষমতা থাকবে না। তারেক সাহেবও ক্ষমতা থাকবেন না। এটা আপনাকে আমি লিখিত দিচ্ছি। এই ২ সেনা কর্মকর্তা কি আপনার কাছ থেকে খবর নিলেন আসলে আওয়ামী লীগ কি চিন্তা করছে? নো। তারা, আমি জানি তারা দেশপ্রেমিকের সন্তান। তাদের বাবা মুক্তিযুদ্ধ ছিলেন। এটুকু আমি জানি। তারা চিন্তিত দেশ নিয়ে। তখন আমি বললাম যে, "আপনি সেনাবাহিনী, আপনারা পারছেন না?" কয়, "না, আমরা পারব না।" আমি কেন? তো কেন উত্তর পেয়েছি ওটা আমি এখন আর ব্যাখ্যা দিতে চাই না। কারণ আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হোক, এটা আমি চাই না। কারণ আমাদের সেনাবাহিনীর একটা ব্যাপক ভাবমূর্তি সারা বিশ্বে তৈরি হয়েছে। বাট ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। নষ্ট হচ্ছে। এবং দেখবেন এইসব বিষয়ে কিছু আন্তর্জাতিক বিশ্বের থেকে বেশ কিছু খবরদারি যাবে। এই কিছুদিনের মধ্যেই যাবে। আইসিটি ব্যাপারে যাবে, ওনাদের ব্যাপারেও যাবে। হয়তোবা, মেবি। না যাক আমি চাই, কিন্তু যাবে। ওনারা আমাকে মানে বললেন, তাদের তো ভয় একটাই ইয়ে আছে যে জাতিসংঘ বাহিনী, হ্যাঁ, সেনাবাহিনী তো সবসময় সেটাই চিন্তা করলো। আরো অনেক বিষয় আছে। দেখা যাক, আমরা দেখি, ওয়েট অ্যান্ড সি। আগে থেকে কমেন্টস করে কোনো লাভ নেই। সেটা উনি বললেন যেটা খুবই অ্যালার্মিং। উনি আমাকে বললেন, "শামীম ভাই", একজন শামীম ভাই বলেন, একজন শামীম সাহেব বলেন। আমাকে এভাবে বললেন, "যদি আনলাম যে কি হবে?" বলল যে, "এই সাবকন্টিনেন্টে না, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা সবচেয়ে বড় এক্সট্রিমিস্ট, টেরোরাইজড অ্যান্ড ইসলামিক এক্সট্রিমিস্ট কান্ট্রি হিসেবে পরিণত হবে।" "আপনারা চেক দিতে পারবেন না?" বলল, "না, আমরা পারব না।" তাহলে কাকে চেক দিতে হবে? বলল, "এইটা চেক দেওয়ার ক্ষমতা একমাত্র জাতির পিতার কন্যা ছাড়া কেউ পারবে না। সো ডু সামথিং।" ওনারা আমাদের সহজ সরল হিসাব যাচ্ছেন যে বিএনপির সাথে কথা বলেন, হ্যান-ত্যান করেন। তাই না, যে আমরা বিএনপির সাথে কথা বলবো কিভাবে? বলল, "আপনারাই তো বিএনপির ইলেকশন করলেন।" অ্যান্ড দে আর ট্রু। আমি করেছি। আমি নিজেও করেছি। আমাদের একটা আদর্শ আছে। আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু ভেঙেছে বিএনপি। 98% বিএনপির লোকেরা ভেঙেছে, পিছনে জামাত ছিল। হ্যাঁ? সুপ্ত আর গুপ্তর খেলা চলতেছে। এখনো যে কারা ওদের ভিতরে সুপ্ত আর কারা গুপ্ত আমি জানি না। বাট যখন আদর্শিক প্রশ্ন এসছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনা একটা কথা বলেছিলেন একটা বক্তব্যে, যারা আমরা বুঝদার আমরা বুঝে নিয়েছিলাম, স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে। তখন ভোট হয়েছে না ভোট হয়নি এটা ব্যাপার না, কিন্তু এর ভিতরেও কিন্তু সমীকরণ ছিল। আমার এলাকাতে প্রথম চুরি ধরা পড়েছে। আমার এলাকায় নারায়ণগঞ্জ ৩ আর ৪ ওটাকে কেটে দিয়ে দুটো করা হয়েছে। নারায়ণগঞ্জ ৩ এর যিনি এমপি ক্যান্ডিডেট, যে মান্নান নাম ওনার, গোদনাইল ধনকুন্ডা স্কুল, বিকাল ৫:৩০ ৫:৪টার মধ্যে জামাত ইসলামের আমির ওখানে ঢুকে ভোট কাটা শুরু করেছিল। খবর কিন্তু বিএনপি পায়নি, আমি পেয়েছি। সাথে সাথে পেয়ে সাথে সাথে জানিয়েছি তাদের, এবং জার্নালিস্ট পাঠিয়েছি। ধরাও পড়েছে হাতে হাতে, ভিডিও ফুটেজ এসেছে। আমরা কেন চেয়েছি? আমরা মনে করেছি ওকে ফাইন, বিএনপি একটা মধ্যপন্থা অবলম্বন করে, ডানপন্থী কিন্তু মধ্যপন্থা আন্দোলন করে, অন্তপাকে ইয়ে করবে না। হ্যাঁ, বিএনপির সময় অস্ত্রপতি জাহাজ এসছে, বাট এরা ইসলামিক এক্সট্রিমিস্ট না, কিংবা আমার দেশকে ব্যবহার করে অন্য দেশে তারা লস্করে তৈয়বা কিংবা আল কায়দা পাঠাবে না। এইটাই আমাদের একটা ধারণা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখন তারা তাদের হাতে বন্দী হয়ে গেছে। এই যদি বন্দী হয়ে যায়, তারা আপনার সাথে বিট্রে করলো, আইন পাস করলো। হ্যাঁ, বিট্রে করে আবার বিলও পাস করলো, সবই করতেছে। তো দ্যাটস ফাইন, ওনারা যা কিছু করার করুক।
So actually betrayal is always betrayal. Once a betrayal is always betrayal. তো কোনো হ্যাঁ, একটা পর্যায়ে আলোচনা দরকার, তাই তো? জি জি জি, আলোচনা তো উচিত ছিল। আমরা তো ভেবেছিলাম যে তারা আলোচনা করবে। আলোচনা না করে আমাদের নামে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। বাড়ি ভাই, আপনার মাধ্যমে বলতে চাই, যারা আমাদের নামে মামলা দিচ্ছেন এবং দিয়েছেন, আইসিসিতে যে মিথ্যা সাক্ষী দিয়েছেন। সো মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা মামলা করা, এটাও কিন্তু একটা চরম অপরাধ। যাদের কথায় আপনারা মামলা দিয়েছেন এবং যাদের কথায় যে মামলা সাক্ষী দিচ্ছেন, পরে বলবেন ভাই আমরা কিছু জানতাম না। আপনাদের কিন্তু ফেস করতে হবে এটা। বিকজ উই হ্যাভ অল দ্য প্রুফ, অডিও, ভিডিও, সবকিছুর প্রুফ আছে কে কোথায় কখন ছিলাম। এর বেশি কিছু বলবো না। সো যাই কিছু করেন, একটা জিনিস মাথায় রাখবেন, নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। কিচ্ছু পার্মানেন্ট না, আমরাও না, একমাত্র মৃত্যু ছাড়া কিচ্ছু পার্মানেন্ট না। দুজন সেনা কর্মকর্তার সাথে আপনি আলোচনার কথা বলেন, আর কাদের সাথে আলাপ হয়? আলাপ অনেক মানুষের সাথে হয়, সব কথা বলা যায় না ভাইজান। অনেকের সাথে আলাপ হয়, বিএনপির লোকদের সাথেও আলোচনা হয়। বিএনপি কি সবাই স্যাটিসফাইড? না, সবাই স্যাটিসফাইড না। যেমন আমি একটা কথা বলি যে বিএনপি যে সবাই স্যাটিসফাইড না, ছোট্ট একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমি জানি আমাকে এটা কাভার দেওয়ার জন্য সে হয়তো আমার কালকে আমার বিরুদ্ধে হয়তো বক্তব্য দিতেও পারে। ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমি ওর নামটা জানি না, ভুলে গেছি। বাট ওনার বাবাকে আমি খুব সম্মান করতাম, সাদেক হোসেন খোকা সাহেব ছেলে। বোধহয় সম্ভবত কিছু একটা প্রতিমন্ত্রী হবে মনে হয়, মুক্তিযুদ্ধ, আমি জানি না ঠিক। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তাহলে হ্যাঁ, তাই হবে। ওই যে যেদিন ওই যে রাষ্ট্রপতিকে বেইজ্জত করে সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বেইজ্জত করা হলো, আমি দেখলাম মুক্তিযুদ্ধের রক্ত কিন্তু মুক্তিযুদ্ধের রক্ত। সে কিন্তু ঠিক খেপে গেছিল। খেপে যে মাইকে সে যে কিন্তু ডাইরেক্টলি বলেছিল কিসের জুলাই যোদ্ধা, কি অবদান আপনাদের। রীতিমতো সে খেপে গেছিল। ছোট মানুষ, বয়স কম, এবং ধমকও দিয়েছিল। পরে আরো হইচই শুরু হয়ে গেল। পরে তাকে সরিয়ে দিলে সালাউদ্দিন সাহেব গেল। শরীরে মুক্তিযুদ্ধ রক্ত আছে তো মানতে পারে না। তো এই বিএনপির ভিতরে তো আছে, এরকম লোকও আছে, তাদের সাথেও কথা হয়। আমার মনে হয় তারাও স্যাটিসফাই না, তারাও বুঝতে পারছে। আর যেইভাবে বিএনপির মানে ছোটখাটো নেতার থেকে বড় নেতারা দেখতেছি যে বেশ কিছু দেশের নাম আমি বলতে পারি, হ্যাঁ, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, এই সমস্ত জায়গায় যাতায়াত করছেন, আবার জিনিস আনছেন আর জিনিস ফেলে দিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন সবকিছু। আমার তো মনে হচ্ছে যে তারা বুঝতে পারছেন যে বেশি দিন না, বেশি দিন নাই। সো আমি আর আরেকটা জিনিস কি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন এরকম একটা ধারণা অনেকের ছিল, এরকম একটা নেগোসিয়েশনও ছিল। তারেক রহমান প্রধানমন্ত্রী, ইউনূস রাষ্ট্রপতি। তো এই জায়গায় আমি বিএনপিকে ধন্যবাদ দিতে চাই যে অন্তপক্ষে যেই লোকটা দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, না গর্তে ফেলে দিয়েছেন অলরেডি, হ্যাঁ, যার কারণে হাজার হাজার বাচ্চা মারা গেছে, যে আমাদের দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দিয়ে গেছে অলরেডি, তাদের এন্ট্রেন্স দিয়ে দিয়েছে, তাকে রাষ্ট্রপতি বানান নাই, এই জন্য ধন্যবাদ। কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দিস, ওনাদেরকে কিন্তু এই জন্য পে করতে হবে। অ্যান্ড ওয়েট অ্যান্ড সি। আর আমাদেরও যারা আছেন আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এনিমি কিন্তু একটা না, আমাদের এনিমি ট্রাইঙ্গুনাল। আমাদের অনেকগুলি শক্তির সাথে একসাথে লড়াই করতে হবে, এবং আমরা লড়াই করব। বাড়ি ভাই, আপনি নিশ্চিত থাকেন, আমি বাঁচি আর মরি, আমি যদি চলেও যাই, হায়াতের তো আপনার কোনো ঠিক দীর্ঘ নাই। রাজনৈতিক অভিজ্ঞতায়, শামীম ওসমান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় নতুন একটা আওয়ামী লীগ দেখেন এখন মাঠে? নতুন আওয়ামী লীগ, নতুন একটা নিউ ব্লাড, আহ, এমন এ- সব নিউ ব্লাড এরা আগে কোনদিন হয়তো আওয়ামী লীগ করে নাই। তারা আহ, জান আহ, প্রাণ দিয়ে। অবভিয়াসলি এখন অনেকে এগিয়ে আসছে যারা মানে টু বি অনেস্টলি সবাইকে আমি মানে ওইভাবে নামও জানি না, অ্যান্ড দে আর টেকিং অল দ্য রিস্ক। কেন? তারা দেশকে ভালোবাসে। কেন? তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। কেন? তারা নিজেকে ভালোবাসে। কেন? তারা জাতির পিতার কন্যাকে ভালোবাসে। আমরা চাই আগামী এবং নেতৃত্ব তাদের তাদের, বয়স, তাদের আগামী যে দিনের নেতৃত্ব বয়সটা, তাদের হাতে যাক। আমরা এটা চাই, আমি চাই অন্তপক্ষে। বিকজ এই যে আপনাদের ফিরে আসা, আপনাদের দেশে ফিরে আসার কথা যখন হচ্ছে, তখন গত কয়েকদিন যাবৎ আরেকটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে যে অনেকে হয়তো আসবেন না, যারা আসবেন না তারা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হবে। আমি এরকম কথা শুনিনি। নেত্রী কি বলেন আপনাকে? হ্যাঁ, নেত্রী একটা কথাই শুধু বলেন যে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন এবং
বাড়ি ভাই এই কথা বলেই আমি একটা কথা বলতে চাই আপনাকে, হ্যাঁ? এটা আপনি আমাকে একটু বলার সুযোগ দিন, হ্যাঁ? মধ্যেখানে অবশ্যই, অবশ্যই, ২ মিনিট আমি অবশ্যই, শেষ করব কথাটা। অবশ্যই। আমি রাজনীতি কিন্তু আগে অন্যভাবে বুঝতাম। যেমন এখনো অনেকে বুঝে, হ্যাঁ? আমিও বুঝতাম তেমনভাবে। রাজনীতি মানে নাম হবে, নেতা হব, এমপি হবে, মন্ত্রী হবে, পার্টি সেক্রেটারি হব, প্রেসিডেন্ট হব। আমাকে আমার নেত্রী ২ বার মন্ত্রী দিয়েছেন, আমি হইনি। আমাকে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন। আমি দেওয়াল টপকে পালিয়ে গেছিলাম, হইনি। হ্যাঁ? এটা আমার কবে যখন এটা? এটা কবে এটা? যখন অসীমদা হয়েছিল ছাত্রলীগের সেক্রেটারি তখন, আচ্ছা। হ্যাঁ? সুলতান ভাই নিয়ে গেছিলেন। আমি দেওয়াল টপকে আমি পদ-পদবীতে যাইনি কোন সময়। কেন তো এটা? আমি কেন আমি পালিয়ে গিয়েছিলেন? আমি চাইনি হতে। আমার এগুলি আমার কোন বাইন্ডিংস এ থাকতে ভালো লাগে না। তো আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ? তো তখন অত রাজনীতি বুঝতাম না, ছোট মানুষ ছিলাম। যখন আস্তে, আস্তে বুঝতে শিখলাম, তখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে এটা হওয়া দরকার। এটা অনেকে বন্ধু-বান্ধব বলত, "কেন হবি না? মন্ত্রী হ, এটা হও, এটা হও, এটা হও।" ২০০১ ২০০১ এ জাতির পিতার কন্যা যে শেখ হাসিনা যাকে আমরা অসম্মান করলাম, চরম অসম্মান করলাম, বেইজ্জত করলাম, কিছু লোকের দ্বারা। যে সম্মানটা আল্লাহ তাকে ফেরত দিবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এমন কোন অলি আউলিয়ার দরবার নাই যে তার জন্য দোয়া হচ্ছে না। বাংলাদেশের লাখো কোটি, কোটি মানুষের হাত তার জন্য উঠে আছে। ভুল করলে আমরা করেছি, উনি করেন নাই। ভুল করলে আমরা করেছি। এই ভদ্র মহিলা ২০০১ এ আ গেলেন মিটিং করতে নারায়ণগঞ্জে ২৫০০ এ। দুপুর ১টা বাজে। বাড়ি ভাই বিশ্বাস করেন কাঠফাটা মানে গরম মানে কি একদম ভাদ্র মাসের গরম। আমি যখন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আমি মাইক কনট্যাক্ট করছি। উনি বক্তব্য দিলেন। শেষ করলেন। আমি একদম তখন অলরেডি গোপালগঞ্জে ৭৫ কেজির ওজনের যে বোমা সেটা পাওয়া গেছিল। সো সবাই উনার নিরাপত্তা নিয়ে খুবই অরিড। তো উনি মিটিং শেষ করে চলে গেলেন। আমার পাঞ্জাবি পায়জামা ভিজে মনে করেন একেবারে মানে নিজের কাছে নিজে মানে ঘৃণা লাগছিল। যে এত মানে নোংরা অবস্থা। তো এসএসএফ এর গাড়ি চলে গেল। হেলিকপ্টারে এসেছিলেন আপা। তো কিছুক্ষণ পরে এসএসএফ আবার ফেরত আসলো। এসে আমাকে বলছে, "স্যার, স্যার, স্যার, স্যার।" আমি, "জি।" বলল, "আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন।" আমাকে? কেন? বলল, আমরা জানি না। একটু তাড়াতাড়ি আসেন।" তো আমি আবার লাফ দিয়ে গাড়িতে উঠলাম, জিপে উঠলাম, গেলাম, টান দিয়ে গেলাম। ওখান থেকে ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে। একটা হেলিকপ্টার সেনাবাহিনীর রাখা। হ্যাঁ? আমি দেখলাম। তার থেকে ১০০-২০০ হাত দূরেই অ্যা বেশ কিছু মহিলা বাড়ি ভাই। তখন বাংলাদেশের একদম গ্রামের মহিলা। ২৫০০ গ্রাম এলাকা এটা। হ্যাঁ, ব্লাউজ পরা নাই কিছু মহিলা। বয়স আমার মার মতো বয়স সবাই। মানে ৬০ ঊর্ধ্ব বয়স সবার। ৭০-৭৫ বছর বয়স। ছিঁড়া-টিড়া শাড়ি পরা। বুড়া বৃদ্ধ মানুষগুলি সব লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা। কিছু মানুষের মাথায় টুপি আছে, কিছু মানুষের টুপি নাই। আর ছোট, ছোট বাচ্চা। এর মধ্যে মনে করেন ১০০, ২০০, ৩০০ বাচ্চা। এর মধ্যে মনে করেন মেক্সিমাম কাপড়ই নেই শরীরে। ন্যাংটা, পিচ্চি আরকি। ৩, ৪, ৫ বছরের বাচ্চা। ওরা তো আর জানে না এটা কে। তো ওরা বাচ্চাগুলি হাসিনা, হাসিনা বলে হাত দেখাচ্ছে। তো আপা আমাকে বললেন যে, "শামীম তুই একটু যাবি আমার সাথে?" আমি বললাম, "কোথায় আপা?" বলল, "কুমিল্লার চান্দিনায় যাবো। জনসভা।" আমি বলছি, "আপা আমার অবস্থা এরকম।" কয়, "কিচ্ছু হবে না।" যে, "আমি সকাল থেকে কিছু খাইনি রে। হ্যাঁ? আমি কিছু খাইনি। তুই যদি যাস তা তুই একটু ৪০-৪৫ মিনিট